হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেডিওমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইন্ডিয়ান ইকোনমির এমসিকিউ সিরিজ। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আরেকবার আমি বলে দিই, WBCS এর প্রিলিমিনারি সামনে রয়েছে। কবে হবে এখনো তো কিছু অফিসিয়াল কিছু নোটিফিকেশন জানায়নি, তবে আশা করা যায় ভোটের পরে হয়তোবা হবে। ভোটের আগে হওয়ার পসিবিলিটি খুবই কম। মেন মোটো হচ্ছে এইটা যে তোমরা যারা সিরিয়াস, যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের ইন্ডিয়ান ইকোনমিতে একটু প্রবলেম রয়েছে, তাদের দিকে তাকিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের এমসিকিউ সলভ করাচ্ছি। শুধু তাই নয়, ইন ডিটেলসে সেগুলোকে আমি আলোচনা করিয়ে দিচ্ছি। একটা সেকশানে 25টা করে এমসিকিউ আমি রেখেছি। তো যদি কোনো চ্যাপ্টারে মোর দ্যান প্রচুর যদি প্রচুর এমসিকিউ থাকে, তাহলে সেক্ষেত্রে দুটো, তিনটে, চারটে যেমন যেমন হবে, তো একটাতে করে আমি 25টা করে এমসিকিউ রেখেছি। যদি কোনো চ্যাপ্টারে 100টা এমসিকিউ থাকে, তো সেখানে তোমরা 4টে ভিডিও পাবে। যেহেতু ভিডিওগুলো একটু লম্বা হয়ে যাবে, এই জন্যে পার্টে পার্টে আমি রেখেছি। ঠিক আছে, যে এমসিকিউগুলো যেগুলো রয়েছে সেগুলো এক্সাম রিলেভেন্ট এমসিকিউ রয়েছে, ইন ডিটেলস আমি আলোচনাও করে দিচ্ছি, এবং প্যারালালি সেগুলোর আনসারটা কী হবে আমরা বিভিন্ন আঙ্গিকে সেগুলোকে আমরা আলোচনা করছি। ঠিক আছে, যাতে তোমাদের প্রিপারেশনে একটা হেল্প হয়। আর রইল বাকি যে এই এমসিকিউগুলো অন্য কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিনা। ডেফিনেটলি অন্য যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেখানে ইন্ডিয়ান ইকোনমি থেকে কোয়েশ্চেন্স আছে। এবং এখন আমি তোমাদেরকে করাচ্ছি, প্ল্যানিং করাচ্ছি। এর আগে ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, টাইপস অফ ইকোনমি, এগুলো সব আমি তোমাদের করিয়ে এসেছি। যারা দেখোনি, প্রথম দিক থেকে তোমরা দেখো, আশা করি তোমাদের এগুলো হেল্পই করবে। ঠিক আছে, চলো আমি আর বেশি কথা বলছি না। আগের দিন আমি তোমাদের প্ল্যানিংয়ের এখনো পর্যন্ত প্ল্যানিংয়ে প্রায় 75টা মতো এমসিকিউ করানো হয়ে গেছে। আজকে আমি 25টা এমসিকিউ করাবো, নেক্সট দিন আবার 25, এরকম করে চলতে থাকবে। আমি পুরো ইন্ডিয়ান ইন্ডিয়ান ইকোনমি আমি পুরোটা কিন্তু তোমাদেরকে করাবো থ্রু এমসিকিউ, এবং খুব গুড কোয়ালিটি এমসিকিউ তোমাদের জন্য রাখছি। তোমাদের যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে, তোমরা চাইলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি ভিডিওগুলোতে তোমাদের সেগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো দেখি আজকে প্রথম প্রশ্ন কি বলেছে। বলছে, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ PL 480 এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড USA? আমি তোমাদের পড়ানোর সময় আমি বলেছিলাম যে PL 480 জিনিসটা কি বলেছিলাম, যে আমরা একটা সময় ছিল যখন আমরা ফুড গ্রেন প্রোডাকশানে আমরা আত্মনির্ভর ছিলাম না, বাইরে থেকে ফুড গ্রেন ইম্পোর্ট করতে হতো। PL 480 হচ্ছে সেরকমই একটা এগ্রিমেন্ট, যেটা আমেরিকার সঙ্গে করা হয়েছিল। ওকে, তো তাহলে দেখা যাক। এবং এইরকম কোয়েশ্চেন 2015 সালে WBCS এর মেন্সে ঠিক এরকমই একটা কোয়েশ্চেন এসেছিল। ওকে, তো বলো 4টে অপশন দিয়েছে। বলছে ইট ওয়াজ আ ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট, তো ডেফিনেটলি নয়। বলছে ইট অ্যালোড ইন্ডিয়া টু রিসিভ ফুড গ্রেনস ফ্রম দ্য USA। হাতে রাখা যাক, ইট প্রমোটেড নিউক্লিয়ার এনার্জি কোঅপারেশন, একদমই নয়। ইট লেড টু দ্য গ্রিন রেভলিউশন, একদমই নয়। তো বি উইল বি দ্য রাইট আনসার। এবারে গ্রিন রেভলিউশন হয়েছিল, সেটা কেন হয়েছিল বলো তো? দেখো, বাইরে থেকে যদি আমরা ফুড গ্রেনকে আমরা ইম্পোর্ট করি, তো এটা খুবই স্বাভাবিক যে ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্টের কি হবে না, তার উপর চাপ পড়বে। কারণ আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি বাইরের দিকে বেরোতে থাকবে, কারণ আমরা যেহেতু ফুড গ্রেন ইম্পোর্ট করছি। এখন তোমরা বুঝতে পারছো প্রায় গালফ ওয়ার মোটামুটি কন্ডিশন হয়ে গেছে। ইরানের সঙ্গে ইসরায়েলের কি চলছে তোমরা জানো। এই সমসাময়িক কারণে যদি এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে ইন্ডিয়া যা ডোমেস্টিক যা ক্রুড অয়েল, যা টোটাল যা পেট্রোলিয়াম যা আমরা কনজিউম করি, তো সেগুলো তো আমাদের বেশিরভাগটাই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তাহলে আজকে যদি এই ক্রুড অয়েলের দাম যদি বাড়ে, যদি আকাশ ছোঁয়া হয়, 1990 যে সময় যে ঘটনাটা ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে আমাদের ফরেক্সে টান পড়বে, এবং সেটা খুবই স্বাভাবিক যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে সেখানে একটা নেগেটিভ একটা এফেক্ট পড়বে, ঠিক কি না? তো দেখো, যখন ফুড গ্রেন আমরা ইম্পোর্ট করছিলাম, তাতে কি হয়েছে না, আমাদেরকে ফুড গ্রেনের জন্য অন্য একটা দেশের প্রতি ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে। পরবর্তীকালে আমরা দেখবো যে সেই ডিপেন্ডেন্সিটাকে হটানোর জন্য আমরা নিজেরাই ইন্ডিজিনাসলি আমরা উৎপাদন করতে চেয়েছি, এবং যেটারই পরবর্তীকালে নাম হয়েছে কি না, গ্রিন রেভলিউশন, ঠিক কি না? আমরা পড়বো, চলো নেক্সট। বলছে, হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য থার্ড 5-year প্ল্যান? তা বলছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান অবজেক্টিভ কি ছিল? দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন অবজেক্টিভ ছিল এগ্রিকালচার, আইও আমাদের মনে আছে। সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার কি ফিচার, কি গোল কি ছিল না, ইন্ডাস্ট্রি। আর থার্ডে ছিল দুটোর কিন্তু একটা ব্লেন্ডিং ছিল। দেখা যাক। বলছে এক্সপেনশন অফ সার্ভিস সেক্টর, না সার্ভিস সেক্টরের কথা আমরা পরে দেখতে পাবো। মেকিং ইন্ডিয়া আ সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি, হাতে থাকুক। হেভি রিলায়েন্স অন ফরেন এড, প্রাইভেটাইজেশন অফ ইন্ডাস্ট্রি।
দেখো এগুলো কোনোটাই হবে না, তাই না? আচ্ছা, পড়ে রইলো কি? পড়ে রইলো মেকিং ইন্ডিয়া আ সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। আচ্ছা দেখো তো, থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার টেনিওরটা কি ছিল? তোমাদেরকে বলবো যে সবসময়ের জন্য পরীক্ষাতে তুমি যেটা পড়ে গেছো, মুখস্থ হয়ে গেছো, ওটাই আসতে হবে এমন কোনো কথা নেই। পরীক্ষাতে একটু অন্যরকম কিছু আসতে পারে, তা যাতে করে একটুখানি লজিক কাজে লাগিয়ে আমরা আনসার করতে পারি সেই দিকেও একটুখানি ধ্যান দিতে হবে। ধরো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি 1951 থেকে 56, তাই প্রথম। সেকেন্ড কি হলো না 1956 থেকে 61, রাইট। থার্ড কি হলো না থার্ড হচ্ছে 1961 থেকে 66। কিছু বোঝা যাচ্ছে কি? দেখো তো, আমি একটু আগে গ্রিন রেভলিউশনের কথা বলেছিলাম। এই গ্রিন রেভলিউশনটার সূত্রপাতটা কিন্তু প্রায় এই থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই শুরু হয়েছিল। আর এই গ্রিন রেভলিউশনটা করেছিলাম আমরা কেন, কি কারণে করেছিলাম? কারণ ইন্ডিয়া চেয়েছিল কি সেলফ রিলায়েন্ট, যে আত্মনির্ভরের কথা যে আমরা এখন বলি, আত্মনির্ভর ভারত। তাহলে আত্মনির্ভরের কথাটা কি এই প্রথম আসছে এমনটা কিন্তু নয়, আমরা ডিউরিং প্ল্যান পিরিয়ড সেটা কিন্তু আমরা দেখব। তার কারণ কি না, কারণ ইন্ডিয়া যাতে ব্যালেন্স অফ পেমেন্টে যাতে একটু ভালোর দিকে যেতে পারে, যাতে আমাদের প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি যে ফুড গ্রেন ইম্পোর্ট করতে চলে যায় সেটা যাতে আমরা সেভ করতে পারি, এবং সেভ করে ইন্ডিয়ার মতো দেশে যেখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্ত সেক্টরে তার মানে সেই সময়কার কথা বলো, এখন তো কি পিছিয়ে আছে তোমরা জানো, সেই সময় ইন্ডিয়ার হালাত তো আরো খারাপ ছিল। তাহলে যখন আমাদের বেটারমেন্ট করতে হতো, তাহলে ওই টাকাগুলো কি, ওই টাকাগুলো বেকার বেকার এরকম খরচা না করে আমরা সেটাকে সেভ করতে চেয়েছি, প্রোডাক্টিভ জায়গায় ইনভেস্ট করতে চেয়েছি। এই কারণে আনসার কি হবে বলো? আনসার হবে কি? আনসার হবে তোমার B will be the right answer, making India a self-reliant and self-generating economy. ঠিক আছে, খুব ভালো ভালো কোশ্চেন্স রয়েছে, তোমরা করো এগুলো। বেশ, the third five-year plan aim to make India self-reliant and self-generating by focusing on heavy industries and food grain production, রাইট। কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু দুটোর ব্লেন্ড ছিল। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও তো যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার সঙ্গে রিলেটেড। চলো, যদিও নেক্সট কোশ্চেনটা সেটাই রয়েছে। The third five-year plan is associated with which economic model? তো বলছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন ইকোনমিক মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল? দেখো, নেহরু মহানবী স্ট্র্যাটেজি কাকে বলো? এটা হচ্ছে সেকেন্ড ছিল, তোমাদের মনে আছে আশা করি। হ্যারোডোমার মডেল কোনটা ছিল? হ্যারোডোমার মডেল কোনটা ছিল? প্রথমটা ছিল হ্যারোডোমার মডেল, তো হবে না। আনসার কি হবে গো? বি, গ্যাটগিল যোজনা। ঠিক, তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার উপর ভিত্তি করে হয়েছিল? সেটা হচ্ছে আমার গ্যাটগিল যোজনা। ঠিক, বেশ। দ্য গ্যাটগিল যোজনা emphasized self-reliance, balanced economic growth, taking into account India's প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস। তো বুঝতে পারছো যে থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা যে বলা হলো, যে আত্মনির্ভরের কথা যে বলা হলো, তার কারণ কি বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমিকে একটা সেলফ বা যাতে ইন্ডিয়ান ইকোনমি যাতে একটা পজিটিভ দিকে থাকতে পারে, ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতিগুলোতে কাটিয়ে উঠতে পারে। কারণ ইন্ডিয়ান ইকোনমি বরাবরই কিন্তু একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড ইকোনমি ছিল। এখন যদিও সেটা আস্তে আস্তে কমেছে, কিন্তু খুব একটা বিরাট কিছু চেঞ্জেস হয়েছে এমনটা কিন্তু নয়। আচ্ছা, বলছে অ্যাকর্ডিং টু ডব্লিউ রোস্টো ডিউরিং দ্য থার্ড ফাইভ-ইয়ার প্ল্যান ইন্ডিয়া হ্যাড এন্টার্ড হুইচ স্টেজ অফ ইকোনমিক গ্রোথ? তো বলছে যখন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন চলছে তখন ইন্ডিয়ান ইকোনমি কিরকম টাইপের ইকোনমিক গ্রোথের স্টেজে পৌঁছেছিল? বলছে ট্র্যাডিশনাল সোসাইটি, বেশ হাতে রাখা যাক। তারপরে কি বলেছে? বলছে প্রি কন্ডিশনস টু টেক অফ বলতে কি ধরো প্লেন আছে, তো টেক অফ মানে কি যে ইন্ডিয়ান ইকোনমি রেডি টু ফ্লাই, তো এরকম বলছে প্রি কন্ডিশন মানে রেডি টু ফ্লাই এর জাস্ট আগে কন্ডিশনে। তারপরে বলছে ইন্ডিয়ান ইকোনমি টেক অফ স্টেজে চলে গেছিল। তারপরে বলছে এজ অফ মাস কনজাম্পশন। আচ্ছা, ডব্লিউ রস্টো তিনি কিন্তু বলেইছিলেন যে ইন্ডিয়ান ইকোনমি এখন টেক অফ স্টেজে চলে গেছে, তাই না? তো সি উইল বি দা রাইট আনসার। ঠিক আছে, টেক অফ স্টেজ মানে কি, মানে যেখানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ডেভেলপমেন্ট কি হবে না প্রয়োজন রয়েছে। ঠিক আছে, মানে এখন ইন্ডিয়া চাইলে এগুলো করতে পারে, ইন্ডিয়ান ইকোনমি এখন রেডি টু ফ্লাই। ঠিক আছে, থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ডব্লিউ রস্টো এই কথাটা বলেছিল। এই প্রত্যেকটা কথাই কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমরা একটু লিখে কিন্তু করবে। ঠিক আছে, এক্সট্রা পয়েন্ট যেগুলো বলছি লিখে করবে, পরীক্ষায় এইগুলোই জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, what were the major challenges that led to the failure of the third five-year plan? তো বলছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হওয়ার প্রধান কারণ কি ছিল? ঠিক আছে, দেখো আমি এক্ষুনি লিখলাম যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার টেনিয়র দেখো 61 থেকে 66। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা পলিটিতে পড়েছো না
যে 1962 সালে ইন্দো চায়না ওয়ার হয়েছিল, তাই না? তারপরে আমরা দেখবো কি না 1965 সালে ইন্দো পাক ওয়ার হয়েছিল। তাহলে ইন্দো চায়না ওয়ার, ইন্দো পাক ওয়ার কি হয়েছিল না, যুদ্ধ যদি হয়, যদি যুদ্ধ হয় তাহলে কি হবে? যুদ্ধ কি ভালো জিনিস? আনসার ইজ নো। যুদ্ধ যদি হয় যে কোনো দেশের ইকোনমির জন্য খারাপ, আমেরিকা ছাড়া, কারণ যুদ্ধ হলে আমেরিকা লাভ করে, বাকি দেশগুলো ভোগে যায়। তাহলে কি হবে? তাহলে বলছে ডিউরিং থার্ড 5-year প্ল্যানের কথা যদি বলে, হোয়াট ওয়ার দ্য মেজর চ্যালেঞ্জেস, তাহলে চ্যালেঞ্জেস কি ছিল? বলছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যান্ড ইনফ্লেশন, চাইনিজ অ্যাগ্রেশন, ইন্দো পাক ওয়ার, হ্যাঁ, অ্যান্ড সেভার ড্রাউট। 65 থেকে 66 খরা হয়েছিল। দেখো, বি ইজ দ্য রাইট আনসার। ঠিক কি না? আশা করি তোমাদের মনে আছে। এই কোশ্চেনটা সেভারাল টাইমস পরীক্ষায় দিয়েছিল, সেভারাল টাইমস দিয়েছে। দ্য প্ল্যান ফেল ডিউ টু wars with China and Pakistan along with a severe drought in 1965-66 which affected agriculture and industrial growth. ঠিক আছে, মনে রেখো, মনে রেখো, মনে রেখো। এখনো WBCS কিন্তু এখনো এরকম কোশ্চেন দেওয়া হয়। নেক্সট বলছে হুইচ সেক্টর রিসিভ দ্য হাইয়েস্ট টোটাল এক্সপেন্ডিচার ডিউরিং দ্য থার্ড 5-year প্ল্যান। তো বলছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সব থেকে বেশি এক্সপেন্ডিচার কোন সেক্টরে হয়েছিল? এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা এসেছে WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে সিমিলার টাইপের কোশ্চেন। হ্যাঁ, অ্যাজ ইট ইজ হয়তো এটা আসেনি, সিমিলার টাইপের কোশ্চেন। আনসার কি হবে? এগ্রিকালচার উইল বি দ্য রাইট আনসার। পরীক্ষায় কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, মাথায় রাখবে। এগ্রিকালচার ওয়াজ গিভেন টপ প্রায়োরিটি টু সাপোর্ট এক্সপোর্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিডিং টু দ্য হাইয়েস্ট এক্সপেন্ডিচার ইন দিস সেক্টর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে? Which major financial institutions was established in 1964 during the third 5-year plan? তো বলছে 1964 সালে নিচের এইটার মধ্যে কোনটা তৈরি হয়েছিল? দেখো, LIC কে ন্যাশনালাইজ করেছে 1956 এ, তো হবে না। নাবার্ড হয়েছিল 1982 তে, তো হবে না। সেবি তো তৈরি হয়েছিল 1988 এ, আর সেবিকে স্ট্যাটুটারি বডির তকমা দেওয়া হয়েছিল 1992 তে, তো হবে না। পড়ে থাকলো কি? IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে হুইচ ইয়ার ওয়াজ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড? আচ্ছা, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কেন তৈরি করেছিলাম? আই হোপ তোমাদের মনে আছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের কথা। ঠিক আছে, PDS, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। বেসিক্যালি কি হয়েছিল না, আমাদের দেশে যখন প্রচুর পরিমাণে ক্রপ তৈরি হলো, যখন আমরা উৎপাদন করলাম, তো এই ক্রপগুলোকে কি করব না, ইকোনমিক এক্সেস অফ ফুড করতে হতো, তাই না? ইকোনমিক এক্সেস অফ ফুড মানে সাধারণ মানুষ যাতে ওই ফুডটা যাতে এফোর্ড করতে পারে, তারা যাতে কিনতে পারে। তো এই কারণে আমরা দেখবো কি যে পাবলিক ডিস্ট্রিবিউশন বা মানে ওই গণবন্টন ব্যবস্থা, জনগণের মধ্যে যাতে ওই ফুড ক্রপ যাতে একটা ফেয়ার প্রাইসে যাতে বিক্রি করা যায়, তার জন্য আমরা কি করেছিলাম? রেশন দোকান করেছি, এখনো আছে। আমরা এখনো রেশন ধরতে যাই, নিশ্চয়ই তোমরা জানো, তাই না? তো সেটাই জানতে চাই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল? তো এটা তৈরি হয়েছিল 1965 সালে। ঠিক আছে, কেন তৈরি করা হয়েছিল না? কারণ টু এনশিওর ফুড সিকিউরিটি, মাইন্ড ইট, স্টেবিলাইজ প্রাইস অ্যান্ড ম্যানেজ বাফার স্টক অফ ফুড গ্রেন। ওকে, কেন? ধরে নাও মার্কেটে কালোবাজারি হচ্ছে, সরকার যদি তার যদি কোনো ইনস্ট্রুমেন্ট রেডি না রাখে, তাহলে খুব দ্রুত তার সাথে ও কোপ আপ করতে পারবে না কালোবাজারিকে। যাতে কালোবাজারিকে রোধ করা যায়, এই কারণে আমরা দেখবো কি যে সরকার এটা করে টু এনশিওর ফুড সিকিউরিটি, স্টেবিলাইজ প্রাইস। তোমাদের মনে আছে মাঝখানে পেঁয়াজের দাম বা আলুর দাম যখন খুব বেড়ে গেছিল, রেশনের মধ্য দিয়ে পেঁয়াজ আলু সাময়িকভাবে বিক্রি করা হয়েছিল একটু বাজারের থেকে একটু কম দামে, তাই না? তো সরকার চাইলে এটা করতে পারে। ঠিক আছে, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ পলিসি ওয়াজ এমফেসাইজড টু রিডিউস ডিপেন্ডেন্সি অন ফরেন গুডস ডিউরিং দ্য থার্ড 5-year প্ল্যান। তো বলছে হুইচ পলিসি ওয়াজ এমফেসাইজড, কোন পলিসির উপর জোর দেওয়া হয়েছিল? টু রিডিউস ডিপেন্ডেন্সি অন ফরেন গুডস। তো বলছে যে ফরেন গুডসের প্রতি যে ডিপেন্ডেন্সি, সেটাকে রিডিউস করার জন্য। দেখো, থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখবো কি যে আত্মনির্ভরের কথা বলা হয়েছে। তাহলে আত্মনির্ভর মানে কি? নিশ্চয়ই আমরা নিজেরা উৎপাদন করব, তবে না মানে ইম্পোর্টের সাবস্টিটিউট করব আমরা। ইম্পোর্ট মানে যে জিনিসটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতাম, তার সাবস্টিটিউট, তার বিকল্প হিসেবে আমরা সেটা দেশে উৎপাদন করব, এটাকেই বলা হচ্ছে কি না ইম্পোর্ট সাবস্টিটিউশন। ঠিক কি না? তাহলে চলো দেখা যাক। বলছে ফ্রি মার্কেট ইকোনমি। দেখো, ফ্রি মার্কেট ইকোনমি ইন্ডিয়াতে এসেছিল আফটার 1991।
ঠিক আছে, এলপিজি মডেল নিলাম, তারপর থেকে এলো। তারপরে কি বলছে, প্রাইভেটাইজেশন একই, ফ্রি মার্কেট ইকোনমিরই একটা ফর্ম। ইম্পোর্ট সাবস্টিটিউশন বলছে এক্সপোর্ট ওরিয়েন্টেড গ্রোথ। আচ্ছা, আগে তো আমরা ইম্পোর্ট সাবস্টিটিউট করি, তবে তো আমরা এক্সপোর্টকে প্রমোট করবো, তাই না? আগে এতদিন পর্যন্ত আমরা ইম্পোর্ট করতাম, হঠাৎ করে আমরা রাতারাতি তো এক্সপোর্ট করতে পারবো না। আগে আমরা বিকল্প হিসেবে আমরা প্রোডাকশন করি, সেটা যদি আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করতে পারি তাহলে তাকে আমরা এক্সপোর্ট করব। তাহলে ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি হবে ইম্পোর্ট সাবস্টিটিউশন। ওকে, সি উইল বি দা রাইট আনসার। পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে হোয়াই ওয়াজ দ্য পিরিয়ড ফ্রম 1966 টু 69 কল্ড আ প্ল্যান হলিডে। দেখো 1966 টু 69 দেখেই বুঝতে পারছো কোন সময়ের কথা চলছে, যে থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হলো কখন। চলো আবার একবার লিখি আমি। দেখো এগুলো না তোমরা লিখে লিখে পড়ে রাখবে, কারণ পরীক্ষায় অনেক সময় শুধুমাত্র নিচের কোনটা ভুল এরকম করেও কিন্তু ম্যাচ দ্য ফলোইং দেয়, সেক্ষেত্রে ব্র্যাকেটে সালগুলো থাকে, কোনো না কোনো একটা ক্রোনোলজি গন্ডগোল থাকে, তোমরা একটুখানি খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। দেখো তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 51 থেকে 56, তারপরে 56 থেকে 61, তারপরে 61 থেকে 66, এই 66-র পরে তিনটে অ্যানুয়াল প্ল্যান হয়েছে, যেটাকে আমরা দেখছিলাম যে প্ল্যান হলিডে বলেছিলাম। কেন হয়েছিল একটু আগেই তো বললাম আমরা, যে ইন্দো চাইনা ওয়ার হয়েছিল, ইন্দো পাক ওয়ার হয়েছিল, খরা হয়েছিল, এই কারণে হয়নি, ঠিক কিনা? এই কারণে হয়নি। তাহলে বলছে কি, যে হোয়াই ওয়াজ দ্য পিরিয়ড ফ্রম 1966 টু 69 কল্ড প্ল্যান হলিডে। তো কেন এটাকে প্ল্যান হলিডে বলে? ডিউ টু র্যাপিড ইকোনমিক গ্রোথ, বলছে প্রচুর ইকোনমিক গ্রোথ হয়েছিল এই জন্য। আনসার ইজ নো, ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যান্ড ফেলিয়ার অফ দ্য থার্ড 5-year প্ল্যান। হাতে থাকুক, টু এক্সপিরিয়েন্স উইথ এ নিউ ইকোনমিক মডেল, বলছে নতুন ইকোনমিক মডেল নিয়েছিলাম। এই সময় নতুন ইকোনমিক মডেল আমরা কবে নিয়েছিলাম? নিউ ইকোনমিক পলিসি আমরা নিয়েছি 1991-এ, তাই না? বিকজ গভর্নমেন্ট ডিসাইডেড টু পজ ইকোনমিক প্ল্যানিং পার্মানেন্টলি। এমনটা তো নয়, কোথায় পার্মানেন্টলি পজ করেছিল, এমনটাও তো নয়। তাহলে আনসার কি হবে? বি ইজ দ্য রাইট আনসার, তাই না? চলো পরবর্তী প্রশ্ন কি আছে একটুখানি দেখি। বেশ, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান রুপি ডিভ্যালুয়েড ফর দ্য ফার্স্ট টাইম? আচ্ছা, এখানে দুটো কথা বলার আছে। একটা হচ্ছে কি, ডিভ্যালুয়েশন কাকে বলে, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও। বলছে ডিভ্যালুয়েশন কাকে বলে? ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, ডেপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন, এই চারটে কথা তোমার বা তোমাদের জন্য মনে থাকে। কি কি বললাম আমি? একটা হচ্ছে ডিভ্যালুয়েশন, ঠিক আছে? একটা হচ্ছে রিভ্যালুয়েশন, ঠিক আছে? ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, আর একটা কি, ডেপ্রিসিয়েশন, আর বললাম অ্যাপ্রিসিয়েশন। মাথায় রাখবে ডিভ্যালুয়েশন মানে কি জানো? ভালো করে মন দিয়ে শুনবে বাবা। বেসিক্যালি এইগুলো রিলেটেড টু এক্সচেঞ্জ রেট, ঠিক আছে? এক্সচেঞ্জ রেট, যদি কোনো দেশ ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিমে বিলং করে, ঠিক আছে? যদি কোনো দেশ ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিমে বিলং করে, তার সঙ্গে রিলেটেড টার্মিনোলজি হচ্ছে ডিভ্যালুয়েশন অ্যান্ড রিভ্যালুয়েশন। বাই দ্য ওয়ে, এই ফিক্সড এক্সচেঞ্জ রেট কাকে বলে আমি আসছি। আর যদি কোনো দেশ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট রেজিমে বিলং করে না, তাহলে সেই রিলেটেড টার্মিনোলজি হচ্ছে কি, ডেপ্রিসিয়েশন এবং অ্যাপ্রিসিয়েশন। দেখো ফিক্সড এক্সচেঞ্জ রেট বলতে বোঝায় যখন কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক তাদের দেশের কারেন্সির এক্সচেঞ্জ ভ্যালু কি হবে, এক্সচেঞ্জ রেট কি হবে, যখন তাদের দেশের সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করবে যে অন্য দেশের কারেন্সি সাপেক্ষে তাদের দেশের কারেন্সির ভ্যালু, তাদের দেশের কারেন্সি কি হারে এক্সচেঞ্জ হবে, বোঝা গেল? তখন তাকে আমরা বলবো কি, যে ফিক্সড এক্সচেঞ্জ রেট। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট কাকে বলে? না, ফ্লোটিং বলতে বোঝায় যখন কোনো দেশ নয়, যখন মার্কেট ডিসাইড করবে, যখন ইনভিজিবল হ্যান্ড ডিসাইড করবে, মানে মার্কেটে ওই দেশের কারেন্সি ডিমান্ড কত, মার্কেটে ওই দেশের কারেন্সি সাপ্লাই কত, যখন তার উপর ভিত্তি করে যখন কোনো দেশের কারেন্সির ভ্যালু ঠিক হবে, তখন তাকে আমরা বলবো কি না, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ঠিক আছে? তাহলে একটা ফিক্সড, একটা হচ্ছে ফ্লোটিং, মাথায় রাখবে। তাহলে বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান রুপি ডিভ্যালুয়েড ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টার্মের কথা, সেটা হচ্ছে ডিভ্যালু।
মানে একটা জামানা ছিল যখন ইন্ডিয়ান কারেন্সি ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিমে ছিল, একদমই সত্যি কথা। বিফোর 1991 আমরা যখন নিউ ইকোনমিক পলিসি নিলাম, তার আগে আমাদের দেশে কিন্তু ফিক্সড এক্সচেঞ্জ রেট ছিল। আফটার 1991 আমরা কি করলাম, এই এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে সেটা মার্কেটের সঙ্গে আমরা টাই আপ করে দিলাম। এখন আমরা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট রেজিমে বিলং করি, যেই কারণে যে কোনো দিনের পেপার পত্রিকা তোমরা উল্টোবে, দেখবে সেখানে লেখা আছে যে ইন্ডিয়ান কারেন্সি এগেনস্ট ডলার এত ডেপ্রিসিয়েট করেছে, ইন্ডিয়ান কারেন্সি এগেনস্ট ডলার অ্যাপ্রিসিয়েট করেছে এত। তাহলে এখন আমরা আর ডিভ্যালুয়েট বা রিভ্যালুয়েট পাই না, এখন আমরা পাই ডেপ্রিসিয়েট বা অ্যাপ্রিসিয়েট। তাহলে এখন ইন্ডিয়ান কারেন্সি কিনা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট রেজিমে বিলং করে, আমরা এটা প্রমাণ পেলাম। তাহলে ইন্ডিয়ান যে কারেন্সি পিওরলি কি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে বিলং করে? এর উত্তর হচ্ছে না। ইন্ডিয়া হচ্ছে ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট রেজিমে বিলং করে। কি বললাম আমি? ইন্ডিয়ান কারেন্সি ওকে, ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ওকে, এটা লিখে রাখো, পরীক্ষায় কিন্তু আসে। এই ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট ঠিক কিভাবে কাজ করে, এটার জন্য যখন আমরা ব্যালেন্স অফ পেমেন্ট পড়বো আমি তোমাদের তখন আমি বোঝাবো। আর তোমাদেরকে বলছি, যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। যদি তোমাদের মনে হয় যে চাকরিটা তোমাদের দরকার, এবং তার থেকেও বড় কথা ইন্ডিয়ান ইকোনমি যাদের খুব খুব প্রবলেম ক্রিয়েট করে, তাদের জন্য তো বলবো এই ভিডিওগুলো তোমরা প্রথম থেকে দেখো, ডেফিনেটলি তোমাদের কাজে লাগবে। ওকে, চলো। তাহলে বলছে ডিভ্যালুয়েশন মানে কি? তার মানে ইন্ডিয়ান কারেন্সি অন্য দেশের কারেন্সি সাপেক্ষে তার ভ্যালু কমিয়ে দেওয়া হয়েছিল। কে কমিয়েছিল? সেন্ট্রাল ব্যাংক কমিয়েছিল। আচ্ছা, এই ডিভ্যালুয়েশন করা হয় কেন? দেখো, ডিভ্যালুয়েশন করা হয় এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এক্সপোর্টকে প্রমোট করব বলে। বেসিক্যালি কি হয় না, ডিভ্যালুয়েশন করবো কেন না, ডিভ্যালুয়েশন জেনারেলি করা হয় এক্সপোর্টকে প্রমোট করার জন্য। কেন ডিভ্যালুয়েশন করা হয় এক্সপোর্টকে প্রমোট করার জন্য? না, এটাও কিন্তু আমরা পড়বো ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারে আমরা পড়বো, ঠিক আছে, ইন ডিটেলসে পড়বো, কারণ এটাই রিলেটেড নয়, এটা বলতে গেলে ইটসেলফ একটা লম্বা স্টোরি, আমরা পরে পড়বো, ঠিক আছে। যাক, এইটুকু আমরা দেখি। তাহলে এটুকু তো বুঝলাম যে আমরা চেয়েছিলাম যে ইন্ডিয়া আস্তে আস্তে সেলফ রিলায়েন্সের দিকে যাক, ইন্ডিয়া আস্তে আস্তে ইম্পোর্ট সাবস্টিটিউট করুক, পরবর্তীকালে বলছে কি না এক্সপোর্ট প্রমোশনের দিকে যাব। তার ক্লু হিসাবে আমরা দেখলাম যে ইন্ডিয়ান কারেন্সিকে ডিভ্যালুয়েট করা হচ্ছে। তাহলে বলছে ইন্ডিয়ান কারেন্সি, তাহলে এই চারটের মধ্যে কোন সালে ইন্ডিয়ান কারেন্সিকে ডিভ্যালুয়েট করা হয়েছিল? সেটা হচ্ছে 1966-এ, ঠিক আছে। কেন? টু বুস্ট এক্সপোর্ট অ্যান্ড স্টেবিলাইজ দ্য ইকোনমি আফটার ফাইন্যান্সিয়াল সিটব্যাক, ঠিক আছে। এটা তোমরা মনে রেখো। পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। বলছে which major agricultural strategy was introduced during the plan holiday? তো বলছে নিচের কোন এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ডিউরিং প্ল্যান হলিডে হয়েছিল? দেখো, গ্রিন রেভলিউশনটা মোটামুটি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মোটামুটি ভাবে চলছিল। রাতারাতি তো আর গ্রিন রেভলিউশন হয়নি যে ঘুমিয়েছিলাম কালকে সকালে উঠে দেখি যে গ্রিন রেভলিউশন হয়ে গেছে। এরকম কি হয়? এরকম হওয়ার পসিবিলিটি 0%। হয় কি? হয় না। এটা লম্বা প্রসিডিওর মেনে হয়েছে, রাতারাতিতে এইসব জিনিস হতে পারে না। তাই যদি বলা হয় যে গ্রিন রেভলিউশন কবে হয়েছিল, এরকম করে বলা যায় যে একদম ওই দিনই গ্রিন রেভলিউশন হয়েছিল, এরকম বলা যায় না। একটা সাল বলা যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি তো বলেই দিলাম। তো বলো হোয়াইট রেভলিউশন কার সঙ্গে রিলেটেড টু মিল্ক প্রোডাকশন, তোমরা জানো। তাহলে এটা কি হবে আনসার? না গ্রিন রেভলিউশন। এবার গ্রিন রেভলিউশন হয়েছিল কেন, তার অন্যতম প্রধান কারণ যদি বলা হয়, আমরা যদিও পরে পড়বো, তা সত্ত্বেও আমি এখন থেকেই বলে রাখি তোমাদের, জাস্ট লিখে রাখো। নাম্বার 1, আমরা HYV সিড ইউজ করেছিলাম। নাম্বার 2, ল্যান্ড রিফর্ম একটা অন্যতম প্রধান কারণ গ্রিন রেভলিউশনের জন্য দরকার ছিল বিরাট বড় ল্যান্ড মাস, যেখানে খুব ইজিলি এখনকার সমাজে মানে মডার্ন টেকনোলজিকে ইউজ করা যাবে এরকম কিছু। প্রচুর পরিমাণে পেস্টিসাইড ইউজ করেছি, প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইউজ করেছি, হাইফাই টেকনোলজি আমরা ইউজ করেছি। তো এর একটা কম্বাইন্ড ফলস্বরূপ কি হয়েছে না গ্রিন রেভলিউশন হয়েছে। গ্রিন রেভলিউশন মানে কি, যে বাম্পার যে ক্রপ প্রোডাকশন যেটা হয়েছে মূলত গমের ক্ষেত্রে হয়েছিল, গম এবং ধান। তো যাকে ইনিশিয়ালি যে গ্রিন রেভলিউশন যে হয়েছিল সেটা কিন্তু গমের ক্ষেত্রে হয়েছিল, পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন ইউপি এই জোনটাতে হয়েছিল। বেশ, আমরা এই ছোট ছোট জিনিস কথাগুলো মাথায় রাখবো। আর যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে কাকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়, ঠিক আছে, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। যদিও তোমরা কেউ পার্টিসিপেট করো না, তা সত্ত্বেও আমি আমার তরফ থেকে এফোর্ট দিয়ে রাখলাম। তোমাদের যদি কারো কখনো মনে হয় করো, ঠিক আছে। চলো, আচ্ছা,
দেখো এই ল্যান্ড সিলিং রিফর্ম বা কোঅপারেটিভ ফার্মিং এগুলো কিন্তু ল্যান্ড রিফর্মেরই পার্ট। ল্যান্ড রিফর্ম আমরা পরের চ্যাপ্টারে যখন আমরা পড়বো ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাকে বলে না যে গ্রিন রেভলিউশনের ফলে নেগেটিভ এফেক্ট কি পড়েছে, দেখো গ্রিন রেভলিউশনের ফলে অন্যতম নেগেটিভ এফেক্ট যেটা পড়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টের উপর পড়েছে। কারণ প্রচুর পরিমাণে ফার্টিলাইজার, তারপরে পেস্টিসাইডস এগুলো ব্যবহার করার ফলে না ইকোলজিক্যাল ব্যালেন্স গন্ডগোল হয়ে গেছে। মাটির সঙ্গে রিলেটেড অ্যাম্ফিবিয়ান যেগুলো থাকে তো তাদের সংখ্যাও কমে গেছে। ফলে কি অ্যাজ এ হোল না দেখবে ব্যাঙ, সাপ এগুলো তো গন্ডগোল হয়ে গেছে। আর একটা প্রধান কারণ হয়েছে কি, যে এখানে প্রচুর পরিমাণে মাটির নিচ থেকে জল তোলা হয়েছে। ফলে কি হয়েছে, যে সল্টগুলো, যেগুলো জলের সঙ্গে দ্রবীভূত যে সল্টগুলো সেগুলো বাইরে এসেছে, ইভ্যাপোরেট করে গেছে। ফলে এই সোডিয়াম সল্টগুলো মাটির উপরে থেকে মাটিকে কি করেছে না লবণাক্ত করে দিয়েছে। ফলে দেখা যাবে যে গ্রিন রেভলিউশন যেমন বাম্পার ক্রপ যেমন করেছে ঠিকই, তেমনি আবার এই খারাপ এফেক্টগুলো পড়েছে। যে সমস্ত ফার্মাররা বড়লোক ছিল তারা আরো বড়লোক হয়ে গেছে, ছোট ছোট ফার্মার যারা ছিল তারা আস্তে আস্তে হারিয়ে গেছে। ফলে গ্রিন রেভলিউশন যেমন বাম্পার ক্রপ ক্রিয়েট করেছে, এটাও সত্যি কথা, যেমন প্রোডাকশন হয়েছে, প্যারালালি রিজিওনাল যে ইনইকুয়ালিটিকে কিন্তু ও বাড়িয়ে দিয়েছে। তো পরীক্ষায় এটা কখনো কখনো জানতে চাওয়া হয়, মাথায় রেখো, ঠিক আছে। চলো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ আ কি কম্পোনেন্ট অফ দ্য গ্রিন রেভলিউশন ডিউরিং 1966-69। তো বলছে নিচের কোনটা একটা কি কম্পোনেন্ট, কি কারণে গ্রিন রেভলিউশনটা হয়েছিল, আমি এক্ষুনি তোমাদেরকে বললাম, প্রমোশন অফ অর্গানিক ফার্মিং। দেখো অর্গানিক ফার্মিং এর যে কনসেপ্টটা এটা কিন্তু পরবর্তীকালে এসছে, এখনকার সময় ট্রেন্ড হচ্ছে অর্গানিক ফার্মিং। কেন বলতো, এটা গ্রিন রেভলিউশন যখন হয় তখন কিন্তু অর্গানিক ফার্মিং এর কথা মাথাতে আসেনি। আগে ইকোলজির 12টা বেজেছে, তারপরে গিয়ে আমরা রিয়েলাইজ করলাম যে না, আমরা যদি লং টার্মে সয়েলের তার যে প্রোডাক্টিভিটি, একটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি বলে বলা হয়, বা ডিমিনিশিং অফ মার্জিনাল প্রোডাক্টিভিটি বা রিটার্ন, মানে যখন লং টার্মে আমরা যখন একটা ফ্যাক্টর, প্রোডাকশনের ফ্যাক্টর হিসেবে ল্যান্ড একটা অন্যতম, তাকে আমরা যতই এক্সপ্লয়েট করি না কেন একটা সময় ও আর বেশি উৎপাদন দেবে না, উল্টে তার পরিমাণ কমবে। এটাকেই বলা হয় ল অফ ডিমিনিশিং রিটার্ন অফ মার্জিনাল ইউটিলিটি। আমরা পড়ি যে যতই তুমি ব্যবহার করো আস্তে আস্তে একটা ফেজ অবধি ও তোমায় বেশি দেবে। তারপরে তুমি যতই ওই ল্যান্ডে তুমি সার দাও, ওষুধ দাও, যাই খুশি দাও, ও আর উৎপাদন দিতে পারবে না। তার কারণ ও একটা সার্টেন স্যাচুরেশন পর্যন্ত চলে গেছে, মাটির আস্তে আস্তে বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে ওই সয়েল নিউট্রিয়েন্টকে যদি ঠিক রাখতে হয় তুমি কি করবে, তখন অর্গানিক ফার্মিং এর কথা বলা হচ্ছে। এখন কিন্তু অর্গানিক ফার্মিং এর চলছে, এবং প্রথম অর্গানিক ফার্মিং যদি বলে কোন রাজ্য শুরু করেছিল, তার নাম কি হবে, তার নাম হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম, ঠিক আছে, মনে রেখো। এটাও কিন্তু পরীক্ষায় আসা একটা প্রশ্ন বাবা। নেক্সট বলছে লার্জ স্কেল মেকানাইজেশন অফ এগ্রিকালচার, তারপরে বলছে কি এক্সেসিভ ইউজ অফ HYV সিড ফার্টিলাইজার অ্যান্ড ইরিগেশন, ফোকাস অন ট্র্যাডিশনাল ফার্মিং মেথড। তো সি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ঠিক আছে। কি হবে বুঝতেই পারছো আশা করি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলছে হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর ইমপ্লিমেন্টিং গ্রিন রেভলিউশন ডিউরিং দ্য প্ল্যান হলিডে। তো বলছে যে প্রাথমিক কারণ কি ছিল যে গ্রিন রেভলিউশনকে ইমপ্লিমেন্ট করার কি ডিউরিং প্ল্যান হলিডে। তো এখানে অপশন কি দিয়েছে, ইনক্রিজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। বলছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে বাড়াবো বলেই কি গ্রিন রেভলিউশন করেছিলাম? ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কি? ডেফিনেটলি নয়, তোমরা জানো সেটা। নেক্সট কি বলছে, রিডিউস ডিপেন্ডেন্সি অন ইম্পোর্টেড ফুড গ্রেনস। তাই তো, শুনেই তো বুঝতে পারছি যে কি কারণে করেছিলাম, গল্পগুলো বলেছিলাম। প্রমোট এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, যদিও সেটা পরবর্তীকালে হয়েছিল, ডিউরিং গ্রিন রেভলিউশন হয়নি, কিন্তু মাথায় রেখো। তারপরে কি বলছে, শিফট ফোকাস ফ্রম এগ্রিকালচার টু সার্ভিস সেক্টর, একদমই নয়। তো কি হবে, বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন চলো কি বলেছে, বলছে হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য 4th 5-year প্ল্যান। তো বলছে যে প্রাইমারি অবজেক্টিভ কি ছিল 4th 5-year প্ল্যানে। দেখো তাকাও, 3rd 5-year প্ল্যানে আমরা বলেছিলাম কি যে আত্মনির্ভর হব। 4th পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গিয়ে আমরা বলছি যে আমরা এক্সপোর্টও করব, তাই না। এতদিন আমরা বলো ইম্পোর্ট সাবস্টিটিউশন, তাই দেখবে 4th পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গিয়ে বলা হয়েছে যে ইম্পোর্ট সাবস্টিটিউশন শুধু নয়, প্যারালালি আমরা এক্সপোর্টকে আমরা প্রমোটও করব। তো দেখা যাক। তো বলছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ও তো হয়ে গেছে 2nd পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড সেলফ রিলায়েন্স,
ঠিক আছে, হাতে থাকুক। তারপরে কি বলছে, কমপ্লিট প্রাইভেটাইজেশন অফ ইন্ডাস্ট্রি। আচ্ছা, এইটা তো হয়েছিল আফটার 1991, তাই না? প্রমোশন অফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটাও হয়েছে আফটার 1991। তো দেখেই আমরা বুঝতে পারছি অ্যান্সার কি হবে, গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড সেলফ রিলায়েন্স। ঠিক আছে, বেসিক্যালি ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার এটা কিন্তু ছিল একটা স্লোগান, মাথায় রাখবো আমরা। পরবর্তী প্রশ্ন বলছে, হুইচ মেজর ফাইন্যান্সিয়াল ডিসিশন ওয়াজ টেকেন ডিউরিং দ্য ফোর্থ 5 year প্ল্যান। তো বলছে, আচ্ছা বলো তো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কবে? আগে তো আমরা এটা দেখি। দেখো, প্ল্যান হলিডের পরে, প্ল্যান হলিডে মানে কত, 1966 থেকে 69। তো ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হবে না, 1969 থেকে 1974, তাই না? এটা হচ্ছে ফোর্থ। ফিফথ কবে হবে, 1974 থেকে 1979। দেখে রাখো, একটু পরেই আসছি, কারণ ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1979 অবধি হয়নি, চলেছিল অ্যাকচুয়ালি 1978 পর্যন্ত। মনে আছে? কারণ কি, সরকার পড়ে গেছিল, মনে আছে? ফলে জনতা সরকার এসে আবার রোলিং প্ল্যান শুরু করলো। আমি জাস্ট গল্প করে করে তোমাদেরকে বলছি, এগুলো দেখতে থাকো বাবা, এইগুলোই পরীক্ষায় আসবে, এইগুলোই পরীক্ষায় আসবে, আহামরি কিছু না। আর আমি তোমাদের সহজ সহজ জিনিসগুলো থেকে শুরু করেছি, পরবর্তীর দিকে আমরা একটু কনসেপচুয়াল জিনিসের দিকে যাবো, কারণ তখন আমাদের পরীক্ষাগুলো এসে যাবে। হ্যাঁ, টাটকা টাটকা জিনিস মাথায় নেবো, পরীক্ষা দিয়ে আসবো। আবারও বলছি, যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা দেখো, এগুলো তোমাদের কিন্তু কাজেই লাগবে। ঠিক আছে, আর কোশ্চেন গুলো হয়তো ইংরেজিতে রয়েছে, এর জন্য ঘাবড়ে যাওয়ার মতোও কিছু নেই, আমি তো বাংলা করে করে বলে দিচ্ছি। ফাইনালি তুমি মাথায় রাখো, তোমাকে কিন্তু WBCS এর মেন্স দিতে হবে। WBCS এর মেন্সে কিন্তু কোশ্চেন পেপার কিন্তু বাংলাতে হবে না, ঠিক আছে? তো আমি ইংরেজিতেই রেখেছি, আমি বলে বলে দিচ্ছি, আহামরি কোনো কঠিন কিছু না। চুপচাপ একটুখানি ঠান্ডা মাথায় দেখো, যদি তোমার চাকরি পেতে হয়, যদি তুমি মনে করো, তাহলে তোমায় কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। খুব সোজা সাপটা জিনিস। আদারওয়াইজ তোমাকে আমি বললাম যে বাংলা, যে ইংরেজি করতেই হবে এমন কোনো ম্যান্ডেটারি নেই। কেউ যদি এমন থাকো যার ইংরেজির বোধ রয়েছে, সে বাংলাটা পড়ে বা বাংলা পড়েও ইংরেজি কোশ্চেনগুলো দেখার পরে সে সেন্সটা বুঝে আনসার করতে পারে, তাহলেও চলবে। ফাইনালি আনসার করা নিয়ে কথা, সে তুমি যেভাবে করো, তাই না? চলো, বলছে হুইচ মেজর ফাইন্যান্সিয়াল ডিসিশন ওয়াজ, তো বলছে কোনটা নেওয়া হয়েছিল বলো তো, 1969 থেকে 74। আমরা বুঝতে পারছি যে 19শে জুলাই 1969 কি হয়েছিল না, 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল ফার্স্ট ফেজে, এবং সেকেন্ড ফেজ সেটা হয়েছিল 1980-তে, আরো 6টা ব্যাংকে আমরা কি করেছিলাম, ন্যাশনালাইজড করেছিলাম। পরীক্ষায় এইগুলো কিন্তু প্রচুরবার এসেছে, প্রায় প্রত্যেক বছরই আসে। তাহলে আনসার কি হবে বলো, ইন্ট্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হতে এসেছিল 2017 সালে। 101st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো হবে না। ন্যাশনালাইজেশন অফ 14 মেজর ব্যাংকস তো বুঝতেই পারছি। তারপর দেখা যায় এস্টাবলিশমেন্ট অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল কবে, 1935-এ হয়েছিল। হ্যাঁ, সেটা হয়েছিল কিন্তু 1 এপ্রিল। মাথায় রাখবে। ইন্ট্রোডাকশন অফ মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি কাকে বলে, এমএসপির সঙ্গে এর কোনো লেনা দেনা নেই, ঠিক আছে? এমএসপির সঙ্গে এর কোনো লেনা দেনা নেই। তাহলে আনসার কি হবে, ন্যাশনালাইজেশন অফ 14 মেজর ব্যাংক কবে হয়েছিল বললাম আমি, 19শে জুলাই 1969। তো 19শে জুলাই দিনটাকে বলা হয় কিন্তু ব্যাংকিং ন্যাশনালাইজেশন ডে, এটা মাথায় রাখবে। কি বললাম আমি, কি বলে, ব্যাংকিং ন্যাশনালাইজেশন ডে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। বলছে হোয়াট মেজর কনফ্লিক্ট এফেক্টেড দ্য ফোর্থ 5 year প্ল্যান বাজেট অ্যালোকেশন। তো বলছে নিচের এই কোন ঘটনাটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হোয়াট মেজর কনফ্লিক্ট এফেক্টেড দ্য ফোর্থ 5 year প্ল্যানস বাজেট অ্যালোকেশন। তো বলে কি এমন ঘটনা যেটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বিঘ্ন ঘটিয়েছিল। দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা কি দেখেছিলাম, যে যুদ্ধ লেগেছিল ইন্দো পাক, ইন্দো চায়না। এক্ষেত্রে কি হবে না, ফোর্থ 5 year প্ল্যান এর টেনিয়র কত, একটু আগেই আমরা দেখলাম টেনিয়র কত, 1969 to 74। এখানে যেটা হয়েছিল রিফিউজি ক্রাইসিস হয়েছিল। কি হয়েছিল বললাম, রিফিউজি ক্রাইসিস হয়েছিল। এবং দেখো 1971-এ ইন্দো পাকিস্তান ওয়ারও এখানে চলছিল না 1971-এ, যেই কারণে দেখবো যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রিফিউজি আমাদের ইন্ডিয়াতে এসেছিল, এবং যেই কারণে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি হয়েছিল না, ফেল হয়েছিল। ঠিক আছে, সো সি উইল বি দ্য রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। Which act was passed in 1969 to curb the concentration of economic power? বলছে which act was passed in 1969 to curb the concentration of economic power? বলছে যে আমরা
প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়েলথ আমরা ডিপিএসপি তে পড়েছি, যাতে কিছু সংখ্যক লোকের কাছে প্রচুর প্রপার্টি না কনসেন্ট্রেট হয়ে থাকে, রাইট? 2025-এর ডেটা এটা বলছে যে আমাদের দেশের 10% লোকের কাছে আছে 65% রিসোর্স। 2025 সালের লাস্ট যা রিপোর্ট সেটা বলছে, এবং ইন্ডিয়া ওয়ার্ল্ডের অন্যতম টপ তো বলতে পারি না, অন্যতম আমাদের দেশে ইনইকুয়ালিটি রয়েছে, অন্যতম প্রধান দেশ যেখানে এত পরিমাণে ইনইকুয়ালিটি রয়েছে। দেখেই বুঝতে পারছো আশা করি ভাই, যে ডেটাটা বললাম আমি, আমাদের দেশের 10% লোকের কাছে রয়েছে 65% রিসোর্স। বুঝতে পারছো? আচ্ছা, বলছে হুইচ অ্যাক্ট, তো বলছে কোন অ্যাক্টটা আমরা পাস করেছি যাতে ইকোনমিক কনসেন্ট্রেশন না হয়, মানে ইকোনমিক পাওয়ারের কনসেন্ট্রেশন না হয়। বলছে যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। আচ্ছা, ফেরা অ্যাক্ট হয়েছিল 1973-তে। তারপরে বলছে এমআরটিপি অ্যাক্ট। তারপরে কি বলছে? এমআরটিপি মানে কি? মনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। মনোপলি মানে যাতে মনোপলি না হয়। বুঝতেই পারছি আশা করি আনসার কি হবে। তো আনসার কি হবে গো? আনসার হবে এমআরটিপি অ্যাক্ট। ঠিক আছে, মনে রেখো এমআরটিপি অ্যাক্ট হয়েছিল 1969-এ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। বলছে হোয়াট সিগনিফিক্যান্ট রিফর্ম রিগার্ডিং দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস ওয়াজ ক্যারিড আউট ডিউরিং দিস প্ল্যান। তো বলছে ডিউরিং দিস প্ল্যান মানে বলছে ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রিন্সলি স্টেট রিলেটেড কি হয়েছিল। দেখো, ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটু আগেই তো বললাম আমরা 69 থেকে 74। তার মানে এই সময় এমন কিছু ঘটনা ঘটেছিল যার সঙ্গে প্রিন্সলি স্টেটের সরাসরি সম্পর্ক ছিল। কি ছিল বলো তো? আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে 26 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, মনে পড়ে? যেটা হয়েছিল 1971। হ্যাঁ, এবং সেখানে কি বলা হয়েছিল বলতো? বলা হয়েছিল যে প্রিন্সলি স্টেট যেগুলো রয়েছে, হ্যাঁ, তাদেরকে প্রিভি পাস দেওয়া হতো, মানে একটা মাসোহারা দেওয়া হতো আর কি। ওকে, তো সেই বলা হলো, ইন্দিরা গান্ধী কি করলেন, দেন দা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি এই প্রিভি পাসটাকে কি করলেন? অ্যাবলিশ করে দিলেন। ওকে, তাহলে বলো কি হবে আনসার, দেখা যাক। ইন্ট্রোডাকশন অফ জমিনদারি সিস্টেম, তাই কি? জমিনদারি সিস্টেমটাকে আমরা তুলে দেওয়ার কথা বলেছি, তো ইন্ট্রোডাকশনের কথা এখানে আসছে কোথা থেকে? হবে না। তারপরে বলছে গ্র্যান্টিং মোর অটোনমি টু প্রিন্সলি স্টেট, একদমই না, অ্যাবলিশন অফ প্রিভি পাস। ওকে, সি উইল বি দা রাইট আনসার। ওকে, এবং এই সিমিলার কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে। চলো পরবর্তী প্রশ্ন। হোয়াট ওয়াজ আ মেজর চ্যালেঞ্জ ফেস ডিউরিং দ্য ফোর্থ 5-year প্ল্যান। তো বলছি যে প্রধান চ্যালেঞ্জ কি ছিল, হ্যাঁ, মানে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, আমি প্রত্যেকটা প্ল্যান থেকে সম্ভাব্য যা যা কোশ্চেন আসতে পারে আমি তোমাদের সঙ্গে কিন্তু ডিটেলসে আলোচনা করছি। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে বসো, একটা করে তোমার লিখতে থাকো, আর এইগুলোই তোমার রিভিশন দাও, পরীক্ষা এগুলোই কিন্তু ঘুরে ফিরে আসবে। তো বলছে হোয়াট ওয়াজ আ মেজর চ্যালেঞ্জ ফেস ডিউরিং দ্য ফোর্থ 5-year প্ল্যান। তো কি হবে? বলছে ওভার পপুলেশন ক্রাইসিস ইন ইন্ডিয়া, বেশ হাতে থাকুক। তারপরে বলছে কি ইনফ্লাক্স অফ বাংলাদেশি রিফিউজি। তারপরে বলছে ইকোনমিক সেন্সেশনস বাই দ্য ইউনাইটেড নেশনস। তারপরে বলছে কমপ্লিট ফেলিওর অফ এগ্রিকালচারাল প্রোডাকশন। তো বলো আনসার কি হবে? আমরা বুঝতেই পারছি, ইনফ্লাক্স অফ বাংলাদেশি রিফিউজি, তাই না? আমরা অলরেডি পড়লাম আমরা। পরবর্তী প্রশ্ন বলছে হোয়েন ওয়াজ সেবি, তাই তো, এস্টাবলিশ। তো বলছে সেবি তৈরি হয়েছিল কবে, জানতে চেয়েছে। দেখো, সেবি তৈরি হয়েছিল 1988 সালে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, শোনো, যতটুকু আমার স্মরণে আছে 2018 কি 2019 সালে ডাব্লিউবিসিএস এর মেন্সে এই তারিখ তুলে দিয়েছিল। ওকে, তো সেবি তৈরি হয়েছিল কবে? সেবি তৈরি হয়েছিল 12 এপ্রিল 1988 সালে। কবে বললাম আমি বলিনি, 12 এপ্রিল 1988 সালে সেবি তৈরি হয়েছিল। আর যখন সেবি তৈরি হয়েছিল না, এটা একটা নন স্ট্যাটুটরি বডি ছিল, মাথায় রাখবে, এটা একটা নন স্ট্যাটুটরি বডি ছিল। মানে কি? মানে যেটা পার্লামেন্ট অ্যাক্ট করে বানায়নি। ওকে, আর সেবিকে স্ট্যাটুটরি স্ট্যাটাস দেওয়া হলো কবে না? সেবিকে স্ট্যাটুটরি স্ট্যাটাস দেওয়া হলো কবে? 30 জানুয়ারি 1992 সালে। দুটো কথাই মাথায় রেখো। এবং এই 30 জানুয়ারি 1992 সালে সেবিকে যখন স্ট্যাটুটরি স্ট্যাটাস দেওয়া হলো না, তার মানে পার্লামেন্ট কি করলো? পার্লামেন্ট অ্যাক্ট করে সেবিকে ক্রিয়েট করলো। মাইন্ড ইট, থ্রু অ্যাক্ট। স্ট্যাটুটরি কাকে বলে না? পার্লামেন্ট অ্যাক্ট করে যদি কিছু বানায় তাকে বলা হয় স্ট্যাটুটরি বডি। কনস্টিটিউশনাল বডি কাকে বলে?
না যেই সমস্ত বডির কথা কনস্টিটিউশনে বলা আছে তাদেরকে বলা হয় কনস্টিটিউশনাল বডি, যেমন ইলেকশন কমিশন এখন ট্রেন্ডিংয়ে চলছে, তাই না, ফাইন্যান্স কমিশন এখন ট্রেন্ডিংয়ে চলছে, ইউপিএসসি, এসপিএসসি, এগুলো সবই কনস্টিটিউশনাল বডি। নন কনস্টিটিউশনাল বডি কাকে বলে না, যাদের কথা কনস্টিটিউশনেও বলা নেই আবার পার্লামেন্ট অ্যাক্ট করেও বানায়নি, তাদেরকে বলা হয় কি নন স্ট্যাটিউটরি বডি। যেমন নীতি আয়োগ, আগে প্ল্যানিং কমিশন ছিল, ঠিক আছে, তো এগুলো মনে রেখো, পরীক্ষায় এগুলো আসে। তাহলে কি শিখলাম আমরা, যে সেবি তৈরি হয়েছিল 12 এপ্রিল 1988 সালে, আর সেবিকে স্ট্যাটিউটরি স্ট্যাটাস দেওয়া হয়েছে 30 জানুয়ারি 1992 সালে, ঠিক আছে। এই কথাগুলো তোমরা মনে রেখো। সেবির কাজ কি না, আমাদের দেশের যে সিকিউরিটি মার্কেট যে আছে, স্টক মার্কেট যে আছে, ঠিক আছে, তাকে কি করা না, তাকে রেগুলেট করা। সেবি সম্পর্কে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে ডিটেলসে পড়বো, ঠিক আছে। চলো, বলছে হুইচ স্কিম ওয়াজ লঞ্চড ইন 1989 ফর রুরাল এমপ্লয়মেন্ট। তো বলছে 1989-এ রুরাল এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য কোন স্কিমটা নেওয়া হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে কি হবে গো। বলছে নেহেরু রোজগার যোজনা হয়েছিল, আচ্ছা, বলছে জওহর রোজগার যোজনা, বলছে ট্রাইজম, বলছে আইআরডিপি। দেখো এই চারটের মধ্যে কোনটা হবে, আনসার কি হবে। আবার বলছে কি রুরাল, দেখো জওহর রোজগার যোজনা এটা কিন্তু রুরাল এরিয়াতে নেওয়া হয়েছিল এবং এটা নেওয়া হয়েছিল 1989-এ, এবং এটা কিন্তু পরীক্ষায় আসা কিন্তু একটা কোয়েশ্চেন। আর যদি তোমায় বলা হয় ট্রাইজমের ফুল ফর্ম কি, এটাও কিন্তু রুরাল, দেখো ট্রেনিং কোথায় না, রুরাল ইউথদেরকে ট্রেনিং দেওয়া হবে, কেন না ফর সেলফ এমপ্লয়মেন্ট, বোঝা গেল। বেশ, তাহলে আমাকে বলেছে 1989-এ রুরাল এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য কোনটা বানানো হয়েছিল, এটা কি না জওহর রোজগার যোজনা, ঠিক আছে, মাথায় রাখবে, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউস ফর আরবান এমপ্লয়মেন্ট ইন 1989। তাহলে এটা কি হবে, দেখো তাকাও, জওহর রোজগার, জওহর থাকে গ্রামে, জওহরলাল নেহেরু বলি তো আমরা, জওহর থাকে গ্রামে, নেহেরু থাকে শহরে, এটা মাথায় রাখবে। তাহলে আনসার কি হবে বলো, আনসার হবে নেহেরু রোজগার যোজনা, ঠিক আছে, নেহেরু রোজগার যোজনা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। বলছে হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ অপারেশন ব্ল্যাকবোর্ড স্কিম। আচ্ছা, অপারেশন ব্ল্যাকবোর্ড কার সঙ্গে রিলেটেড, বেসিক্যালি এডুকেশনের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তো এডুকেশনকে প্রমোট করার জন্য করা হয়েছিল। বলছে প্রোভাইডিং টেক্সট বুক টু কলেজ স্টুডেন্ট, তাই কি, আনসার ইজ নো। ইমপ্রুভিং ইনফ্রাস্ট্রাকচার ইন প্রাইমারি স্কুল, হাতে থাকুক। সেটিং আপ লাইব্রেরি ইন রুরাল এরিয়া, প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু টিচার্স, টিচার্সদেরকে আবার এমপ্লয়মেন্ট দেবে, হ্যাঁ অবশ্যই যা হতে পারে, এখনকার সময় যদি হয়, তাই না, চাকরি পাওয়ার পর চাকরি চলে গেলে টিচাররা কি করবে, তাদেরকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই অপশনটা কন্টেম্পোরারি সময় দিস ইজ এ গুড অপশন, রাইট। তাহলে আনসার কি হবে বলো, তো বলছে ইমপ্রুভিং ইনফ্রাস্ট্রাকচার ইন প্রাইমারি স্কুল, ঠিক আছে, বি উইল বি দ্য রাইট আনসার, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে, এবং আজকের মতো লাস্ট প্রশ্ন, বলছে হোয়াই ডিড দ্য 8-5-year প্ল্যান নট স্টার্টেড ইন 1990। আমরা দেখতে পাবো যে 8 পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু হওয়ার কথা ছিল, বাট শুরু হয়নি। 90 থেকে 92 এই সময়টা আবার দেখবো 2 বছরে একটা ছুটি ছিল, রাইট, অ্যানুয়াল প্ল্যান আমরা নিয়েছিলাম। তো কেন হয়নি, কেন হয়নি, তো এই প্রশ্নটা এই সমসাময়িকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আমি একটা আলাদা ভিডিও তোমাদের আমি করে দেবো। যে 1990 যে সময় ইন্ডিয়াতে যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হয়েছিল, তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে কি, যে গালফ ওয়ার হয়েছিল, আমাদের ফরেক্স রিজার্ভের পরিমাণ কমে গেছিল, ক্রুড পেট্রোলিয়াম ইম্পোর্ট করতে গেছিলাম, তাই না, আমাদের এই কারণে আমাদের কি হয়েছে, ফরেক্স রিজার্ভে ঘাটতি হয়েছিল, মনে পড়েছে। আজকের সময় দাঁড়িয়ে 2026 সালে এই মার্চ মাসে দাঁড়িয়ে এখন আমরা দেখছি কি, যে ইসরায়েলের সঙ্গে ইরানের কি সম্পর্ক চলছে, আমেরিকার সঙ্গে কি সুন্দর একটা বেশ ত্রিপাক্ষিক সম্পর্ক চলছে, প্যারালালি গালফ এরিয়াতে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ইউএইর 35% পপুলেশন ইন্ডিয়ান, জানো কি, ইউএইর রিসেন্টলি গত পরশুদিনের একটা ডেটা বেরিয়েছে, বলছে যে ইউএই টোটাল যা তাদের যা পপুলেশন রয়েছে 35% ইন্ডিয়ান। তো বুঝতে পারছো, শুধু তাই নয়, গালফ কান্ট্রিগুলোতে ওভারঅল কিন্তু এই কন্ডিশন কিন্তু এরকম। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, ইন্ডিয়াতে লাস্ট টোটাল যা রেমিটেন্স এসছে না, তার প্রায় 45.5% এসছে এই গালফ কান্ট্রিগুলো থেকে রেমিটেন্স। তাহলে এই যে এরকম সময় যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বোঝা গেল, তাতে কি ইন্ডিয়ান ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়তে পারে বলে তোমাদের মনে হয়। ওকে, তো এটা
ইন্টারভিউ দিক থেকে দেখতে গেলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা। বা তোমরা যারা ডেসক্রিপটিভের জন্য পড়ো, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের সামনে মেন্স রয়েছে 23 তারিখে, ওকে, তো তোমাদের এই জাতীয় অ্যাপ্রোচ কিন্তু তোমাদের লিখতে দিতে পারে। পরবর্তীকালে মিসলেনিয়াস কবে হবে ভগবান জানে, যদি হয়ও বা, তো এবার এইগুলো হচ্ছে কি বলতো, একটু কনসেপচুয়াল জিনিস, যেটা তুমি যে স্ট্যাটিক জিনিসটা পড়েছো তার কন্টেম্পোরারি সময়ের অ্যাপ্লিকেশন তোমাকে একটুখানি পড়ে রাখতে হবে, রিলেটেড জিনিসপত্রগুলো একটুখানি পড়ে রাখতে হবে। যাক সে কথা, তোমাদের যদি এইগুলো যদি মনে হয় প্রয়োজন, তোমরা নিচে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। ওকে, তো বলছি যে 8 পঞ্চবার্ষিকীর পরিকল্পনা কেন স্টার্ট করা যায়নি। ওকে, আমি মোটামুটি ভাবে ছোট্ট একটা গল্প তোমাদের বলেই দিলাম। বলছে এগ্রিকালচারাল ক্রাইসিস, হ্যাঁ, তার চেঞ্জ ইন পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, ন্যাচারাল ক্যালামিটি, ল্যাক অফ ফরেন ইনভেস্টমেন্ট। তো বলো কোনটা হবে? 1990 থেকে 92 এই সময়টা আমরা দেখবো যে পলিটিক্যাল তো গন্ডগোল ছিল, একটা টার্বুলেন্স ছিল, এবং তার সাথে সাথে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের মতো 25টা এমসিকিউ। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো। আর যে বন্ধু আছে, যে সিরিয়াস বন্ধু, যার ইন্ডিয়ান ইকোনমিতে প্রবলেম রয়েছে, তার মনে হয় যে একটুখানি ডিটেলসে জানলে তার পক্ষে সুবিধা হয়, চাইলে তাদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। আর তোমাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানিও। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।